গুলো কিন্তু আমরা বলে দিয়েছি এবং আশা করি তোমাদের মনে আছে ক্লজের প্রকারগুলো। এবং যারা ভুলে গেছো বা আজকেই নতুন তারা অবশ্যই দয়া করে আগামী দিনে গত দিনের ক্লাসটি করে নেবে, দেন আজকেরটা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে ক্লজের আমরা সাবঅর্ডিনেট ক্লজের আজকে এই প্রকারগুলো নিয়ে কথা বলবো যতটা এগোতে পারি। প্রিন্সিপাল ক্লজের ব্যাপারটা নিয়ে কথা বলেছি আমরা, এরপরে কোঅর্ডিনেট ক্লজ নিয়ে কথা বলেছি গত দিনে, অ্যান্ড তারপরে সাবঅর্ডিনেটের ঠিক এই জায়গাটা এসে আমরা গত দিনে আলোচনাটি শেষ করেছিলাম। সো এখান থেকে আমরা আলোচনাটি শুরু করব। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ বা যেটাকে আমরা বলেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে বাংলায় বলি আমরা পরাধীন ক্লজ, এর প্রকার সমূহ নিয়ে আলোচনা করব। প্রথম প্রকার হচ্ছে নাউন ক্লজ। তো তোমার কিন্তু মাথায় এই মুহূর্তে যে বিষয়গুলো আসতে হবে বা যেগুলো রাখতে হবে মাথায়, নাম্বার ওয়ান, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার। আমি একটু লিখে দিই তোমার জ্ঞাতার্থে, তোমার যেন আসলে স্মৃতিপটে এটা ভেসে ওঠে। একটি হচ্ছে নাউন ক্লজ, ওকে, তারপরে লাইক দিস অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ টিআইভিই মিসিং হয়েছে। আচ্ছা, এরপর আরেকটি রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে। সো এই হচ্ছে সাবঅর্ডিনেটের 3টি প্রকার এবং পরীক্ষাতে কিন্তু এটি আসে যে কোনটি নাউন ক্লজ, কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোনটি অ্যাডভার্ব ক্লজ। একটু মনোযোগী হতো এবং সবশেষে আমাকে একটু জানাবে যে আসলে তোমাদের এই লেসনটার উপরে আর কোনো বিশেষ কোনো প্রবলেম থাকলো কি না, ঝটপট আমাকে জানাবে। ওকে, সো নাউন ক্লজ নিয়ে আমরা আলোচনা শুরু করছি। ওকে, সো নাউন ক্লজ মূলত কিছু শব্দের সমষ্টি, ওকে, যা বাক্যের নাউন অবস্থানে বসে। আচ্ছা, তার মানে বুঝে নিলাম যে নাউন ক্লজ এমন কিছুই না নাউনের অবস্থানে বসবে, ওকে, নাউনের শূন্যতা পূরণ করবে। সুতরাং নাউন ক্লজ ভালোভাবে বুঝতে হলে পজিশন অফ নাউন বা অন্য কথায় নাউনের অবস্থান সম্পর্কে তোমাকে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যে নাউন যেখানে যেখানে বসে নাউন ক্লজ সেখানেই বসবে। আমি একটু সহজ করে বলি, একটু গল্প দিয়ে বলি, লাইক এরকম, তোমরা অনেকের মাথায় জট দেখেছো না? তোমরা কি জট বোঝো? বিশেষ করে ফকিরদের মাথায় জট হয়। অনেকে তো বলে যে জটওয়ালাদের কাছে অনেক কিছু আছে, বাবা ওর কাছে যেও না। দেখবে অনেক দিন ধরে যখন চুল কাটে না, চুলগুলো একেবারে জটলা বেঁধে লাইক ফেভিকলে আঠার মতো একসাথে পেঁচিয়ে চুলগুলো কেমন যেন মোটা লম্বা অনেক বড় করে সে ঝুলিয়ে রাখে। এবং এই জাতীয় মানুষগুলোকে অনেকে ভাবে যে এরা ফকির, এদের কাছে অনেক কিছু আছে, এরা চাইলেই মানুষের অনেক কিছু করতে পারে। তো আমি মনে করি কি, বা আমি এক জায়গাতে শুনেছিলাম, সত্যি এই বিষয়টা আমার খুব মজা লেগেছে, যে এই ধরনের জটলাধারী মাথায় যাদের জট আছে এদের কাছে আসলে কিছুই নেই। কি আছে জানো? আছে শুধু মাথায় উকুন। এদের কাছে আসলে উকুন ছাড়া মেবি আর তেমন কিছু পাওয়া যাবে না। এনিওয়ে, আমি যে কারণে গল্পটি বললাম, নাউন বিষয়টা হলো সিম্পলি তুমি যদি একটা মাথাকে ধরো, মাথা, কিন্তু নাউন ক্লজ জিনিসটা হচ্ছে মাথার সঙ্গে লাগানো ওই তোমার জটলা চুল। তাহলে মেন কথা হলো জটলা চুল আসলে কোথায় থাকে? মাথাতেই থাকে, সহজ কথায়। অর্থাৎ নাউনের জায়গাতেই নাউন ক্লজ বসবে, নাউনের জায়গাতেই নাউন ক্লজ বসবে। মাথার সাথেই যেমন চুলের জটলা, তেমনি নাউনের সাথেই নাউন ক্লজের সম্পর্ক। যেখানে নাউন বসবে সেখানেই নাউন ক্লজ বসবে। ওয়েল, জাস্ট এইটুকু জানলেই হয়। তো এবার সেই জন্য এবার দেখব যে সম্ভব হলে এই আলোচনাটি শুরু করার পূর্বে নাউন চ্যাপ্টার থেকে, নাউনের যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে একটু পজিশন অফ নাউনগুলো একটু দেখে নিও। দরকার নেই, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এবার শুরু করছি আমরা এখান থেকে। ওয়েল, সো নাউন ক্লজের অবস্থান একটি বাক্যে 4 জায়গায়, 4 জায়গায়, খুব ঠান্ডা মেজাজে। আর রুমে যদি কোনো গ্যাঞ্জাম থাকে, পরিবেশটা যদি একটু মানে কি বলে গ্যাঞ্জাম মুখর হয়, ক্লাসটি এখন প্রয়োজনে করো না, কিন্তু যখন করবে কানে হেডফোন দিয়ে নিরিবিলিভাবে ক্লাসটি করবে এবং মনে মনে প্রমিস করবে আজকের পর ক্লাস তোকে আমি দেখেই ছাড়বো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো যে সাবজেক্ট হিসেবে নাউন বা নাউন ক্লজ বসে। এখন তোমাকে একটি আমি স্মৃতি স্মরণ করে দিই যে আসলে ক্লজটা দেখতে কেমন। ক্লজটা হলো কিছু না কিছু একটা হোয়াট ইউ থিঙ্ক মানে লাগানো থাকবে, হোয়াট ইউ THINK, হোয়াট ইউ থিঙ্ক ইজ লাইক হোয়াট ইউ থিঙ্ক ইজ নোন টু অল। যদি এই বাক্যটা রয়েছে নিচে, তারপর আমি দিচ্ছি নোন টু অল। তো আমি বোঝাতে চাচ্ছি যে হোয়াট ইউ থিঙ্ক, দেখো কিছু একটা বৈশিষ্ট্য লাগানো থাকবে, সহজ কথায়। শুধু ইউ থিঙ্ক না, কিন্তু হোয়াট ইউ থিঙ্ক।
এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। মনে আছে তোমাদের? আমরা যে নাউন ক্লজটা এখন শিখছি সেটা তো সাবঅর্ডিনেটেরই একটি প্রকার, তাই কি না? সুতরাং নাউন ক্লজের ভেতরে যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে এটিই স্বাভাবিক। সুতরাং এই কনজাংশন লাগানো একটি বাক্যাংশ যেটিকে আমরা বলছি ক্লজ। জাস্ট স্মৃতিটা তোমাকে মনে করিয়ে দিলাম। তুমি যখন এরকম কোনো একটি লম্বা এরকম কোনো একটি বৈশিষ্ট্য পাবে তখনই ভাববে ওইটি সাবঅর্ডিনেট কনজাংশন। তো প্রথমে যেটি বলা হলো যে সাবজেক্ট হিসেবে নাউন বা নাউন ক্লজ বসে। জাস্ট মাথায় গেঁথে নাও, সাবজেক্টের জায়গায় যা বসবে সেটি বসবে নাউন ক্লজ। জাস্ট এই শর্টকাটটা একটু দেখে নাও সবাই। প্রথমে একটি ক্লজ, এই যে ক্লজ, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে ভার্ব, এরপরে এক্সটেনশন, বাকি অংশ যা থাকে থাকুক, ওই দিকে আমার তাকানোর কোনো দরকার নেই। এখন বলো তো এই যে লম্বা অংশটুকু এইটাকে তুমি কি ক্লজ বলবে? এবার দেখো এইটুকু শিখে তোমার পরীক্ষায় কি কাজে লাগবে। অপশানে দেওয়া থাকবে, অপশান এ এটি কি নাউন ক্লজ, অপশান বি এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ, অপশান সি এটি অ্যাডভার্ব ক্লজ। এখন বলো তো, তোমাকে আমি একটু আগেই নিয়মটা শেখালাম, তুমি সব বুঝে নিলে, তুমি সব মেনেও নিলে, আর পরীক্ষাতে যখন এইটাই আসবে আর তুমি যদি আবার না পারো তাহলে সত্যি বলছি তোমাকে যে কি করা দরকার এইটি আমি আর বলছি না, তুমি ফিল করো, তোমার জন্য পানিশমেন্ট হওয়া উচিত। সো হোয়াট ইউ সে বাক্যের শুরুতে একটি ক্লজ, অতএব ওই ক্লজটার নাম আজীবন হবে নাউন ক্লজ। তার মানে এরপরে যতদিন তুমি সাবজেক্টের আগে এরকম কোনো একটি ক্লজ দেখতে পাবে তখনই তার নাম বলবে নাউন ক্লজ। মনে থাকবে? আশা করি মনে থাকবে। ওয়েল, তো এখানে একটি কথা বলি, ধরো নাউন ক্লজ দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ তো নয়, অ্যাডভার্ব ক্লজ তো নয়, ডি নাম্বারে ধরো দিয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলো তো এটা রাইট উত্তর তোমরা কোনটা দেবে? একটু খেয়াল করো, এবার বলো রাইট উত্তর কোনটা দেবে। বুঝে শুনে আনসার করবে। আমি বলছি না যে তোমরা কেউ এগুলো জানো না, সবাই জানো, কিন্তু আজকের পরে যেন কোনোভাবেই আর একটু অপূর্ণতা না থাকে। ঝটপট আমাকে জানাও এইবার রাইট আনসার কোনটা দেবে। ওকে ফাইন, আমি ফেসবুক পেজ থেকে ফার্স্টে আনসার পেলাম মহিমা রহমান। ওকে ফাইন, অ্যান্ড ইউটিউব থেকে আমি এখনও রাইট উত্তর পাইনি। হোয়াট ইউ সে অবশ্যই নাউন ক্লজ, বাট খেয়াল করতে হবে আমি কিন্তু আরেকটা ক্লু দিয়েছি, আমে না তন্নি, রাইট? ডি। সাদিয়া সুলতানা বিথি, ডি, ইয়েস, থ্যাংক ইউ। সো হিয়ার এটি হচ্ছে এবার রাইট। কেন রাইট? বিকজ সাবঅর্ডিনেটেরই তিনটি প্রকার হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অন্য কথায় সাবঅর্ডিনেট যদি বাবা হয় এগুলো হচ্ছে তার সন্তান। এবার বলো তো বাবাকে রেখে সন্তানের গুরুত্ব কখন পায়? এটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বাবা আছে বলেই সন্তান। আর এটি তো জানো যার বাবা নেই সমাজে তার পরিচয় কি? মানে মানে বাবা নামধারী তার যে বাবা আছে সেটি নেই, সেটিকে তো আমরা কি নামে জানি সবাই জানি। এনিওয়ে, মূল যেহেতু শব্দটি রয়েছে যেখান থেকে উৎপত্তি, সো হিয়ার ইজ দ্য রাইট আনসার। তবে গুড নিউজ ইজ দ্যাট যে পরীক্ষায় এমন ঘটনা ঘটে না। আমি দেখেছি নাউন ক্লজ থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অথবা বললো যে রিলেটিভ ক্লজ, এটসেট্রা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছ। তাহলে এবার আসো, দ্যাট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি যে কাজটি শেষ করেছো, ইটস আ ক্লজ, এটা তো ক্লজ। ওকে, সো এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে ভার্ব, তারপর এক্সটেনশন, বাকি অংশ। পরীক্ষায় প্রশ্ন করবে যে হোয়াট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটার নাম কি? কি নাম বলবে? ডেফিনেটলি সেটার নাম বলবে নাউন ক্লজ। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি নেক্সটে নাউন ক্লজ নিয়ে সমস্যা হবে না। অজানা কথায় তোমাদের একটি আমি তথ্য দিয়ে দিই যে ক্লজ কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হয় সিঙ্গুলার। ক্লজ কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হয় সিঙ্গুলার। এই রুলটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যাদের কাছে বইটি রয়েছে অজানা কথার, এই রুলটাতে তোমরা সবাই একটু স্টার মার্ক দিয়ে নাও, একটু দাগিয়ে নাও তো সবাই, এবং আমি তোমাকে দেখাবো যে রাইট ফর্ম অফ ভার্বসে এই রুলটা কিভাবে আসে। ক্লজ মার্কার হোয়াট, হাউ, দ্যাট দিয়ে শুরু হলে নাউন ক্লজে ক্লজ মার্কারগুলোর অর্থ হয় যা, অর্থাৎ হোয়াটের বাংলা অর্থ আমরা কি বলি? কি। হাউ মানে কেমন। কিন্তু এই তিনটি যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তার বাংলা অর্থ হয়ে যায় যা। ওই যে একটু আগে দেখেছো না যে হোয়াট ইউ সে, তুমি যা বলো, দেখেছো এখানে হোয়াটের বাংলা অর্থ কিন্তু কি নয়, যা। সুতরাং ছোটোবেলায় কিন্তু আমরা একটা খেলা খেলতাম, তোমাদের মনে আছে কিনা, যে বলতো হোয়াট মানে কি, বলেছো না এরকম? একটু মনে করে দেখো, তোমরা এরকম বলেছো যে বলতো হোয়াট মানে কি,
তখন কিন্তু ঘুরে বলতাম যে গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি। তো পরবর্তীতে আবার এটাও শিখে রেখেছিলাম যে এই কথা বললে বলবো যে তোমার মতো ছেলেকে পকেটে রেখেছি। ছোটবেলার স্মৃতি। এনিওয়ে, তাহলে হোয়াটের বাংলা অর্থ শুধুমাত্র কি নয়, বাংলা অর্থ যাও হতে পারে। এবার আসো, এই রুলটা দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন এসেছে, সেইটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই কোশ্চেনটা যদি করা হয় যে হোয়াট হি THINK think about you, fill in the gap, really annoying. সো অপশানে সরি, কোথায় থেকে কি আসলো, ওকে। সো অপশানে বলা হচ্ছে যে তুমি কি এখানে ইজ নেবে নাকি অপশান বিতে তুমি আর নেবে। কোশ্চেন খুবই সহজ, অনেকের কাছে হাসির মতো বিষয়, এত সহজ, কিন্তু আবার অনেকের কাছে কঠিন। ওকে, সো ঝটপট একটু আমাকে জানিয়ে দাও যে রাইট আনসারটা কী হবে। যে হোয়াট হি থিংস অ্যাবাউট ইউ ডট ডট রিয়েলি অ্যানোয়িং। তো তুমি কি ফিল ইন দ্য গ্যাপে ইজ দেবে নাকি আর দেবে। দেখো, আমি তোমাদের এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি যখন ক্লাস নিই আমার যেটা মনে হয় যে আসলে তোমাকে শেখানো দরকার, ওর ভেতরে বেসিক রয়েছে, সেটি কিন্তু আমি বলার চেষ্টা করি। দ্যাটস ওয়াই সাথে থাকতে হবে, ক্লাসগুলো করতে হবে, তাতে একই সাথে সবগুলো কাভার হবে। দেখো, অলরেডি ভুল করা শুরু করে দিয়েছো, এবং সেই ভুলটা কি, তোমরা কিন্তু অনেকেই মনে করছো যে ইউ এর পরে তো আর বসে, তাই এখানে আর বসাবো। ভুলটা ওখানেই। ক্লজ, এই যে লম্বা একটি সেন্টেন্স, বাক্যের কিন্তু ক্লজ। ওকে, সো ক্লজ যখন কোনো বাক্যের সাবজেক্ট হয়, অবশ্যই সবটুকু বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট হলে ভার্ব হয় সিঙ্গুলার। অতএব তোমার মন চাচ্ছে আর বসাতে ইউ দেখে, না বাবা, এই সবটুকুকে তোমার ক্লজ ভেবে সেই জন্য তোমাকে এখানে ইজ নিতে হবে। কি নিতে হবে? ইজ নিতে হবে। সুতরাং রাইট উত্তর হচ্ছে ইজ। আর এইটুকু জানিয়ে রাখি, ক্লজ যখন বাক্যের সাবজেক্ট হয় ইজ ইকুয়াল টু ওর ভিতরে যেটা লুকোনো থাকে সেটি হচ্ছে ইট। তার মানে এই সেন্টেন্সটা লাইক দিস, এইরকম, ইজ ইকুয়াল টু, আমি একটু পাশে লিখে দিই যে ইট ইজ। ইট ইজ, তার মানে একটা পুরো ক্লজ ছোট্ট হয়ে একটা ইটে পরিণত হয়। ইট ইজ রিয়েলি অ্যানোয়িং। অথচ দেখো, না জানলে কিন্তু সর্বনাশটা করে চলে আসতে। আশা করি মনে থাকবে, এই রুলটা নিয়ে আর যেন দ্বিধা না হয়। আচ্ছা, এরপরে আমরা নাম্বার 2-তে আসি। কোনো বাক্যতে অবজেক্ট হিসেবে আমরা নাউন অথবা নাউন ক্লজ বসাই। আচ্ছা, অবজেক্ট বললেই মোটামুটি মাথায় ভেসে ওঠে যেটি হলো সাধারণত বাক্যের শেষে বসে। অবজেক্ট বাক্যের শেষে বসে, এটি তো সাধারণ, তাই না? তার মানে ট্রানজিটিভ ভার্ব, এখানে কিন্তু এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ট্রানজিটিভ ভার্বের এই নিয়মটা না জানলে কিন্তু তোমার ভিতরে কনফিউশনটা তৈরি হয়ে যাবে। যে ট্রানজিটিভ ভার্বের পরে যখনই আমরা কোনো ক্লজ বসাই, আর আরেকটি বিষয় বলি, আমি যখনই ক্লজের কথা বলবো তখন তোমাকে এরকম বৈশিষ্ট্যওয়ালা কিছু একটা তোমাকে মনে করতে হবে, ঠিক আছে? তাহলে যেটি বলছিলাম যে ট্রানজিটিভ ভার্বের পর রাইট যখনই আমরা একটি ক্লজ পাই, সেই ক্লজটার নাম নাউন ক্লজ। ভুলে গেলে চলবে না, আমাদের আলোচ্য বিষয় একটি সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে। আমি আবার রিপিট করছি, ভুলে গেলে চলবে না, আমাদের আলোচ্য বিষয় একটি সেন্টেন্সে নাউন ক্লজ কোথায় কোথায় বসে। তো যাই হোক, একটি কথা এখানে বলি, অনেক সময় শেখার ক্ষেত্রে একটি বিষয় তোমাদের জন্য দেখবে খুব প্রতিবন্ধক হবে, তোমাদের জন্য বাধা হবে, এবং সেটা কি জানো? তুমি কি শিখছো তুমি নিজেই জানো না। লাইক এরকম যে তুমি কোনো একটি মঞ্চে বক্তব্য দিতে উঠেছো, তো বক্তব্য দেওয়ার সময় তুমি অনেক ভূমিকা দিয়ে শুরু করলে। আজকে প্রধান অতিথি যারা এসেছেন, আমার সামনে যারা বসে আছেন, অনেক কথা বলেছো 5 মিনিট, বলার পর তুমি ভুলেই গেছো তুমি আজকে কোন দিনে উপস্থিত, তোমাকে কি নিয়ে কথা বলতে বলা হয়েছে। ব্যাপারটা অডিয়েন্সের কাছে খুবই হাস্যকর। লাইক দিস, তুমি কি শিখছো, তোমার মোটিভটা কি, সেটাকে সবসময় মাথার ভিতরে ঘোরাতে থাকবে, আর শেখার বিষয়টাকে তুমি নিয়ে ভাবতে থাকবে। সো আমার আলোচ্য বিষয় একটি বাক্যতে নাউন কোথায় কোথায় বসে। সো প্রথমটা আমি দেখেছি যে সাবজেক্ট হিসেবে নাউন, দ্বিতীয়টাতে দেখলাম অবজেক্ট হিসেবে নাউন। সো নোয়ের নিচে সবাই আন্ডারলাইন করো এবং তার নিচে লেখো টিভি বা ট্রানজিটিভ। এরপরে
এই যেটুকু অবজেক্ট তুমি দেখতে পাচ্ছ এইটুকুর নাম কি ক্লজ? নাউন ক্লজ। ব্যাস, ঝামেলা শেষ। এখানে আরেকটি বিষয় রয়েছে এবং সে বিষয়টি হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পরে অনেক সময় দুইটা করে অবজেক্ট থাকে এবং এক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখেছি। তোমাদের সুবিধার্থে আমি সেই নোটটা করে দিলাম, আস্ক, রাইট? সো এই নোটটা তোমরা করে নাও সবাই। আস্কটে পাস্ট পার্টিসিপলই থাকে লাইক দিস, এরপরে থাকবে হচ্ছে গিয়ে তোমার এরপরে হচ্ছে একটি অবজেক্ট এবং তারপরেরটা হবে নাউন ক্লজ। এই শর্টকাটটা আস্কের পরে আমি দেখেছি স্বাভাবিকভাবেই। তাকিয়ে দেখো, হি আস্কড মি, রাইট? মি এই হলো আমাদের অবজেক্ট। এই অবজেক্টের পরেই লম্বা যে ক্লজটা থাকবে তার নাম আজকে থেকে কি বলবো? নাউন ক্লজ। বিশ্বাস করো, এমন একটি বাক্য আমাকে দেখাতে পারবে না যেখানে আস্কড রয়েছে, অবজেক্ট আছে, অবজেক্টের পরে নাউন ক্লজ ছাড়া অন্য কিছু হয়েছে। যদি কখনো হয় এই সেন্টেন্সটাকে আমাকে ধরিয়ে দেবে, ঠিক আছে? যদি ধরিয়ে দাও তাহলে ওই সেন্টেন্সটাকে আমি জাদুঘরে রেখে দেবো, কারণ এরকম ব্যতিক্রম সেন্টেন্স আমার দরকার যে আস্কডের পরে লাইক অবজেক্ট আছে এবং অবজেক্টের পরে নাউন ক্লজ না হয়ে অন্য কোনো ক্লজ হয়েছে। তার মানে এখান থেকে স্বীকৃত যতদিন তুমি এই স্ট্রাকচার দেখবে, এই ক্লজ দেখবে, তার নাম হয়ে যাবে নাউন ক্লজ। কথা ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো। তাহলে ইতোমধ্যে কিন্তু আমরা কয়টি ক্লজ দেখলাম? মানে ক্লজ চেনার জায়গা দুইটি। এক নম্বরে দেখেছি সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। কিন্তু সমস্যা হলো তোমাকে যখন এই নিয়মটা শেখানো হচ্ছে, পাশাপাশি তোমাকে ব্যতিক্রমটা আমাকে শেখাতে হবে। ব্যতিক্রমটা কি? আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি যদি বলি নো ইজ ইকুয়াল টু, আমি যদি বলি গো ইজ ইকুয়াল টু, তুমি একটু আগে জেনেছো নোটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ভার্ব যার পরে একটি অবজেক্ট বসে। সো তুমি দ্বিধান্বিত মানে একেবারে স্বাধীনভাবে বলতে পারবে যে নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা টিভি। আর যারা ট্রানজিটিভ ভার্ব বা ভার্বের বিষয়গুলো জানো না, আমার সঙ্গে থাকো, আমি তোমাদের অবশ্যই শেয়ার করব সেই ব্যাপারটি। তাহলে নোটাকে তুমি বলছো ট্রানজিটিভ, বা আজকে তুমি এটা জেনে নিলে, মেনে নিলে, কিন্তু তুমি কি জানো গোটার নাম কি? গোটার নাম হলো ইনট্রানজিটিভ। এটার নাম কি? ইনট্রানজিটিভ, অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট লাগে না। সিম্পলি আমি গো এর পরে যদি ফুল স্টপ দিই কথা শেষ, কিন্তু নো এর পরে ফুল স্টপ দিলে কিন্তু কথা শেষ হবে না। তাহলে যে ভার্বের পরে ফুল স্টপ দিলেই কথা শেষ হয়ে যায় ইনট্রানজিটিভ, যে ভার্বের পর ফুল স্টপ দিলে কিছু কথা রয়ে যায় সেটার নাম ট্রানজিটিভ। হ্যাঁ, গো এর পরে এবার ফুল স্টপ না দিয়ে আরেকটা কিছু আমি বসাতে পারি এবং যাই বসাবো সেটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে? আচ্ছা, এইটুকু ধারণা রাখো। কেন রাখো? বিকজ আমি তোমাকে এখন একটা এক্সাম্পল দেব, সেই জন্য আমি এত কিছু কথা বললাম তোমাকে। তো পরীক্ষায় ধরো এতক্ষণ তোমাকে আমি যা শেখালাম তার এবার ব্যতিক্রম হচ্ছে লাইক দিস, এরকম একটি সেন্টেন্স, যেমন গো হোয়ার হি স্টে, লাইক দিস, এরকম দিলাম যে হোয়ার হি লিভস। গো সেখানে যাও, হোয়ার হি লিভস যেখানে সে বা যেথায় সে থাকে। এবার হোয়ারের নিচে আন্ডারলাইন করা হলো, ঠিক আছে? অথবা এই বাক্যটাকে আরেকটু ইয়ে করে দিই যে আই ওয়েন্ট হোয়ার হি লিভস। এই একটা বাক্য, মানে তোমার সুবিধার্থে আমি একটু মানে কম্পেয়ার করছি, হ্যাঁ, তাতে যেন তুমি ধরতে পারো পরবর্তীতে। আর এই হচ্ছে আরেকটি বাক্য। দেখো, তুলনামূলক বিশ্লেষণটা আমরা করে দেখাই। দিয়ে ধরো অপশান দেওয়া হলো যে এটিকে তুমি কি বলবে, এটি কি নাউন ক্লজ? অপশন বি লাইক অ্যাডভার্ব ক্লজ, CLAUSE ক্লজ। ঠিক ওই দুইটি আমি আবার নিচে দিলাম। ঝটপট তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে কোনটি রাইট উত্তর হবে। ওয়েল, আই ওয়েন্ট হোয়ার হি লিভস। ঝটপট একটু আমাকে কমেন্টে জানাও যে ঘটনাটা কি ঘটেছে, কারণ একটু আগে কিন্তু বলেছি যে ভার্বের পরে ক্লজ থাকলেই তার নাম নাউন ক্লজ। তো এখানেও তো ভার্বের পরে একটি ক্লজ আছে, দুটোই। এইবার বলো কোনটার নাম কি হবে। যদি এই বিষয়টা তুমি ক্লিয়ার হতে পারো তাহলে ক্লজের ক্ষেত্রে একটা মারাত্মক আমার দ্বন্দ্বের জায়গাটা সমাধান ঘটলো। ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর দিয়েছো। সো রাইট উত্তরটা এবার মিলিয়ে নাও। ওয়েন্ট
যেটাকে আমরা বলেছিলাম গো থেকে কিন্তু ওয়েন্ট হয়েছে ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্বের পরেই যে ক্লজ হয় আমি পাশে লিখে দিচ্ছি, সেই ক্লজটার নাম হলো কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? সো ইনট্রানজিটিভ ভার্বের পরেই যে ক্লজ তার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। বাট যদি ট্রানজিটিভ ভার্বের পরে কোনো ক্লজ হয় তাহলে সেই ক্লজটির নাম হচ্ছে নাউন ক্লজ, রাইট? সো এরপরে যখনই আমরা কোনো ক্লজ ইউজ করি সেই ক্লজটার নাম হচ্ছে নাউন ক্লজ। সুতরাং সাধারণের সঙ্গে অসাধারণ কিছু বিষয় যুক্ত হয় যেগুলো না জানার কারণে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। কেননা একটু আগে আমি একটি কথা বলেছিলাম যে ভার্বের পরেই ক্লজ হলে তার নাম নাউন ক্লজ, কিন্তু দেখো ভার্বের পরে ক্লজ এবার কিন্তু ব্যতিক্রম। তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার কি করে মনে রাখবো কোনটি ট্রানজিটিভ কোনটি ইনট্রানজিটিভ? আপাতত অত তোমাকে মনে রাখতে হবে না, এটি আমি তোমাকে একসময় বুঝিয়ে দেব, ঠিক আছে? ওকে, সো তৃতীয় নাম্বার আলোচনা যাবার পূর্বে আমি একটু মনে করিয়ে দিই, ক্লজের আলোচনায় আমরা দুটো বিষয় কভার করলাম। নাম্বার 1, সাবজেক্ট হিসেবে বসলো নাউন ক্লজ। ওকে, নাম্বার 2, বলো তো কি শিখলাম? আমরা শিখলাম অবজেক্ট হিসেবে যে ক্লজ বসে সেটির নাম হচ্ছে নাউন ক্লজ। এবং আরেকটি জিনিস আমি শিখিয়েছি, সেটাকে কোনো নাম্বার দেব না, সেটি হচ্ছে আস্কের পরে বা আস্কের পরে যখনই দুটো অবজেক্ট তো থাকবেই, এর ঠিক পরেই যে ক্লজটা থাকবে তার নাম হচ্ছে নাউন ক্লজ। তো সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে যারা শিক্ষার্থী যারা কোনো কিছু শিখতে চায় সবসময় মনে রাখবো আমরা যে নতুন জিনিস শেখার পূর্বে পুরনো জিনিসটাকে অবশ্যই আমরা রিভিশন করব। যদি এটা রিভিশন না করি তাহলে মাথায় তথ্যের জট লেগে যাবে এবং পুরনো পড়াগুলো আমরা ভুলে যাব। তো যখনই আমরা 3 নাম্বার রিজনটা জানবো যে কোথায় নাউন ক্লজ হয়, তার আগে অ্যাট এ গ্ল্যান্স আমি একটু দেখিয়ে নিলাম তোমাদের। দেখিয়ে দিলাম যে নাউন ক্লজের অলরেডি আমরা 2-3টি অবস্থান দেখে ফেললাম। লেটস সি, এবার 3 নাম্বার দেখতে চলেছি আমরা। ইয়েস, নাম্বার 3, লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট হিসেবে নাউন বা নাউন ক্লজ বসে। আমি আবার রিপিট করছি, লিঙ্কিং ভার্বের পর। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার লিঙ্কিং ভার্ব কোনগুলো? গুড নিউজ ইজ দ্যাট এখন পর্যন্ত যত চাকুরির কোয়েশ্চেন আমি অ্যানালাইসিস করলাম সবগুলোতেই ঘুরে ফিরে একটাই লিঙ্কিং ভার্ব বসেছে এবং সেটা হচ্ছে ইজ। খুবই মজার বিষয়, বি ভার্বটাকেই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে এই ক্লজের ক্ষেত্রে এক্সাম্পলগুলো দেওয়া হয়। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। সো লিঙ্কিং ভার্ব, আচ্ছা আমি এই শর্টকাটটা বলি, এই হচ্ছে সাবজেক্ট, অন্য কথায় হচ্ছে বি ভার্ব ইজ, ওয়াজও থাকতে পারে, ইজ এবং ওয়াজ দিয়ে বেশি থাকে, এবং তারপরে এটা তো লিঙ্কিং ভার্ব, তাই না? ঠিক এর পরেই যে ক্লজটা থাকবে সেই ক্লজটার নাম হলো কি ক্লজ? নাউন ক্লজ। ভুলে গেলে চলবে না, আমরা এখন পর্যন্ত শিখছি কোথায় কোথায় নাউন ক্লজ বসে, কোথায় কোথায় কি বসে? নাউন ক্লজ বসে। আচ্ছা তাহলে এবার আসো, আমি যদি এই এক্সাম্পলটাই লাইক দিস একটু শো করি তোমাদের জন্য, খেয়াল করে দেখো যে দিস দ্য রিজন ইজ হোয়াই দে আর নেটিভ। কারণটা হলো যে কারণে তারা স্থানীয়, লোকাল এখানকার। কি হবে? পরীক্ষায় এরকম একটি টেস্ট বলবে, দিয়ে আন্ডারলাইন করবে। নাও মজা বুঝো, মাঝে মাঝে বিরক্ত হয়ে যাবে না আমার ক্লাসগুলো যখন তুমি করবে যে স্যার একই কথা তো এর আগে বললেন। হ্যাঁ, আসলে আমি তোমার মাথাতে এটা আমি ঢুকিয়েই ছাড়বো, ঠিক আছে? সো এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে সি নাম্বারে লাইক দিস আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ, এটসেট্রা, আরও অনেক কিছু। খুব সিম্পল, বি ভার্বের পরে ক্লজ, কোনো কথা নেই। ক্লজের নাম কি? বি ভার্বের পরেই ক্লজ, তার নাম অবশ্যই নাউন ক্লজ। এইটুকুকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে যে বসে সে হয় নাউন অথবা নাউন ক্লজ, ঝামেলা শেষ। আশা করি নেক্সটে এটি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি একটি চাকুরির প্রশ্ন একটু দিয়ে তোমাদের ট্রাই করি। আচ্ছা তোমরা যারা বিগত বছরে প্রশ্ন সলভ করেছো দেখো তো যে এই কোয়েশ্চেনটা তোমরা দেখেছো কি না। একেবারে হুবহু চাকুরিতে আসা প্রশ্ন, মানে লাইক তোমাদের কাছে কোয়েশ্চেন ব্যাংক থাকলে একটু মনে করে দিও কোথায় এসেছিল। যে লাইফ ইজ হোয়াট উই মেক ইট, মেক ইট, এই কোয়েশ্চেনটা। সো হোয়াট উই মেক ইট, জীবন তাই যা আমরা জীবনটাকে তৈরি করি, জীবনটাকে বানাই। ওয়েল, সো এবার আসো, এই হচ্ছে কোয়েশ্চেন। বলা হবে দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, আন্ডারলাইন করা ক্লজটিকে আমরা কি বলতে পারি? ঝটপট আনসার একটু জানিয়ে দাও এবং আত্মবিশ্বাস নিয়ে বলো।
ভুলভাল করলে হবে না। আর যারা আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছো তাদের বলি লাইক বাটনে এবার একটু হিট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও। আজকে আমাকে একটা স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমি কাউকে ভিডিও শেয়ার করি না। কেন করি না? বিকজ ভালো ভালো কিছু আমার বন্ধু বান্ধবীরা আমাকে বলে না, তাই আমিও শেয়ার করি না। অর্থাৎ সে প্রতিশোধ নিচ্ছে। না, এরকমটি করা যাবে না। আমরা যদি নিজেরা না উদার হই, নিজের যা কিছু আছে বিলিয়ে দিই, বিশ্বাস করো মহান আল্লাহ তোমাকে কিন্তু সেটা আমাদেরকে ডাবল করে ফেরত দেন। আমরা এটা বিশ্বাস করতে শিখব যে অন্যের কল্যাণের মধ্যেই নিজের কল্যাণ নিহিত রয়েছে। সুতরাং শেয়ার করার ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো কৃপণতা করব না। ফ্যান্টাস্টিক, ফেভুলাস, খুব সুন্দর। অনেকেই এবার রাইট উত্তর দিচ্ছ বিকজ হুবহু চাকুরিতে আসা প্রশ্ন। ইজ বি ভার্ব অ্যান্ড এরপরে একটি ক্লজ, সুতরাং এটির নাম হলো নাউন ক্লজ। ফ্যান্টাস্টিক, তাহলে আশা করি বুঝে নিয়েছ। তাহলে আমরা চতুর্থ আয়োজনে যাব, কিন্তু যাবার পূর্বে আমি একটু দেখে নিব যে এখন পর্যন্ত নাউন ক্লজ কোথায় কোথায় পেয়েছি। এক, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। বিরক্ত হওয়া আমার কোনো আপত্তি নাই, কিন্তু বারবার জীবনে যেন শিখতে না হয়। রাইট, অবজেক্ট হিসেবে বাক্যের শেষে নাউন ক্লজ। ওকে, আরেকটি কি বলেছিলাম? আজকের পরে হবে যখনই কোনো ক্লজ, সেটি হচ্ছে নাউন ক্লজ। আজকের পরে লাইক এখানে একটা অবজেক্ট হবে, তাই না? আচ্ছা, নাউন ক্লজ। আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। এবং 3 নম্বরে কি শিখলাম একটু আগে বলো তো দেখি? বি ভার্বের পরে, লাইক এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলেছি। আচ্ছা, যারা লিঙ্কিং ভার্ব এত লিখবো না, এলভি লিখবো। সো লিঙ্কিং ভার্বের পরেই যখনই আমরা কোনো একটি ক্লজ বসাচ্ছি ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজের অবস্থান ইতোমধ্যে কয়টা জেনেছি? বেসিক্যালি মানে মূলত হচ্ছে 3টি, এর ভিতরে আরেকটি রয়েছে। এই 3টি যারা যারা বোঝনি, আচ্ছা এবার একজন প্রশ্ন করেছে যে স্যার এবার একবার লিঙ্কিং ভার্বগুলো বলেন। আচ্ছা, লিঙ্কিং ভার্বের সংখ্যা তো অনেকগুলো, লাইক ই, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি ভার্ব। এরপরে সিম মানে মনে করা, ফিল মানে অনুভব করা, এরকম বেশ কিছু ভার্ব রয়েছে। রিমেইন, লাইক সামটাইমস গো কিন্তু লিঙ্কিং ভার্ব হয়। তো যাই হোক, এই কয়টা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তবে ক্লজের ক্ষেত্রে বেসিক্যালি ইজটা বেশি ব্যবহার হয়। তোমরা যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ বা ডান লিখে দাও, আর যারা বুঝতে পারোনি আমাকে একটু কমেন্টে জানাও ঝটপট, আমাকে জানাও। হ্যাঁ টেস্ট, হ্যাঁ লাইক, হ্যাঁ টেস্ট আছে, ঠিক আছে, ওকে ফাইন। ওয়েল, তাহলে 1, 2, 3 শেখা, এবার 4 শুরু। দেখো তোমার মাথার ভিতরে কিন্তু সবটা গেঁথে যাচ্ছে, মানে তুমি কিন্তু বুঝতে পারছো যে না এটার পরে এটা। আর পড়াশোনাটা কিন্তু এরকম তোমাকে মানে কি বলে রিয়েল ভিউ থেকে শিখতে হবে। শিখলাম শেষ করে ফেললাম এরকম না, তোমাকে দিয়ে খাটিয়ে নিতে হবে, তোমাকে পরিশ্রম করিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে 4 নম্বর বলা হচ্ছে প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ক্লজ বসে। আচ্ছা, তার মানে সহজ কথায় প্রেপোজিশনের পরে যখন আমি একটা ক্লজ দেখতে পাবো, শর্টকাটটা একটু ভালো করে দেখো। প্রেপোজিশনের পরে আমি যখন একটা ক্লজ দেখতে পাবো, এই যে প্রেপোজিশন, এই যে একটি ক্লজ, 100% আমাকে কেউ গুলি করে ফেললেও আমি বলবো এটি নাউন ক্লজ। ক্লিয়ার? সো আই উইল ডিপেন্ড অন প্রেপোজিশন, তারই অবজেক্ট মানে একটি ক্লজ, অথবা এটির নাম হচ্ছে নাউন ক্লজ। আমার তো মনে হয় না যে নেক্সটে তোমার এটি নিয়ে কোনো প্রবলেম হবে। আমার রাইট? আশা করি বুঝে ফেলেছ। তাহলে এবার আমাকে ঝটপট বলে ফেলো যে এখন পর্যন্ত, এখানে শর্টকাটটা লিখে দিই, নাম্বার 4, সেটি হচ্ছে প্রেপোজিশন প্লাস হচ্ছে একটি ক্লজ ইজ ইকুয়াল টু ক্লজ। এটার নাম হচ্ছে নাউন ক্লজ। ওকে, তাহলে একটা কাজ করি, যাদের এত জ্বালা ক্লজ নিয়ে, সো পজিশন আমি শর্টকাট করে দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। পজিশন অফ নাউন ক্লজ, পজিশন অফ নাউন ক্লজ। দেখো কয়টা বলো তো? 1, 2, 3, 4, এই হচ্ছে 4টি জায়গা। এখন এর পরেও যদি পরীক্ষায় আসে আর যদি না পারো, ব্যর্থতা কার দেবে বলো? কারণ একসময় এরকম বলতে যে আমি শিখতে পারিনি, আমাকে শেখানো হয়নি। এখন শিখতে পারছো, শেখানোর একটি প্ল্যাটফর্ম পেয়েছো। সেখানে তুমি যদি নেক্সটে আবার বলো যে না আমার মনে নেই, তাহলে তোমারও কোনো ক্ষমা নেই। ঠিক আছে? অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, ওকে। সো এবার আমি একটি টেস্ট দিই।
মানে আলোচনা শেষ করব। হ্যাঁ, আজকে আর বেশি এগোবো না, মানে আমারও একটু বিশেষ কারণেই আমাকে আজকে এই পর্যন্ত এই ক্লাসটি নিতে হচ্ছে। আর আগামী দিন ঠিক নাউন ক্লজের পরে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সেদিনই শেষ করব, সেদিন ছোট্ট একটা পরীক্ষাও নেব। হ্যাঁ, তো এখন ছোট্ট একটা টেস্ট দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো সবাই যে রাইট আনসারটা কী হতে পারে। এটি বিগত বছরে আসা একটি প্রশ্ন দিলাম তোমাদের, লাইক দিস, যারা বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছে দেখেছো। সরি, গেজ। সো ইউ ক্যানট গেজ হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। ওকে, সো এইবার হোয়াট টাইপ অফ পারসন ইজ, এইটা আমি জানি অনেকে আনসার দিতে পারবে, আমার কোনো আপত্তি নেই। আনসার দেওয়ার পরে তোমাকে বলতে হবে কোন শর্টকাট অবলম্বনে এটি হয়েছে। সো প্রথম কথা হলো যেটি কি নাউন ক্লজ, অপশন বি এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এ বি সি, সি এটি হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, সি এল এ ইউএসসি ক্লজ। আচ্ছা, এটাকে নামিয়ে দিই। আচ্ছা, ডি নাম্বারে বলা হচ্ছে যে বোথ এ প্লাস সি। আচ্ছা, এই হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, ইউ ক্যানট গেজ হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, এটি কোন ক্লজ? এবং একই সাথে তোমরা আমাকে আরেকটি বিষয় জানাবে যে এটি আসলে ওপরে কোন শর্টকাট অবলম্বনে এটি করা হয়েছে। দ্রুত, তোমাদের সময় 30 সেকেন্ডস, দ্রুত 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 আমাকে জানাও। সবাই রাইট করেছ। তো পড়ার সময় যদি এইভাবে করে শর্টকাটগুলো ওপরে রাখা হয় আর এরকম টেস্ট দেওয়া হয় এবং ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, তাহলে কতই না মজা হতো না। সমস্যা নেই, এখন হয়তো বা নতুন, বাট একটা সময় দেখবে যে ইজিলি সেগুলো তুমি দেখে রাখতে পারছো, ধরে রাখতে পারছো। আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা তোমাদের হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই রাইট উত্তর দিয়েছো প্রায়জনই। প্রথম কথা হচ্ছে যে হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, গেজ, ইটস আ ট্রানজিটিভ ভার্ব, ইটস আ ট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে যা বসে সেটি হচ্ছে নাউন ক্লজ। সহজ কথা, এটি হচ্ছে বাক্যের অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে যেটি বসবে সেটি হচ্ছে নাউন ক্লজ। ইয়েস, নাউন ক্লজ। এবং নাউন ক্লজ যেটা থেকে জন্ম হয়েছে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি থেকে? সাবঅর্ডিনেটেরই একটি প্রকার হচ্ছে নাউন ক্লজ। ওকে, অ্যান্ড সেক্ষেত্রে আমরা বলবো যে এও রাইট উত্তর, সিও রাইট উত্তর। সুতরাং আমি নেব অবশ্যই রাইট উত্তর হচ্ছে ডি। অবশ্যই কি নেব? ডি নেব, কারণ অপশানে আমি এরকমটা একটা বলেই রেখেছি। তাই তুমি চাইলে এখানে সি দিলে আমি নেব না, তোমাকে বোথ এ প্লাস সি দিতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে কোন রুল অনুযায়ী সাজানো হয়েছে এটি। অবশ্যই আমি ইজ ইকুয়াল টু এখানে শর্টকাট 2 বলবো, শর্টকাট 2, অর্থাৎ 2 নাম্বার শর্টকাট অনুযায়ী এটি রাইট হয়েছে। ক্লিয়ার? ওকে, ব্যাস ফাইন। কে বলেছে তোমাকে যে একদিনে অনেক কিছু শিখতে হবে? লাভটা কি অনেক কিছু শিখে? যতটুকু শিখছি ধরে রাখতে পারলেই তো হলো, তাই না? আগামী দিনে আমরা বাকিটুকু শুরু করব, অর্থাৎ আমি শুধু একটু দেখিয়ে দিই, লাইক অ্যাডজেক্টিভ ক্লজ আমরা শুরু করব। অ্যাডজেক্টিভ ক্লজ দেখাবো তোমাদেরকে, একইবারেই অ্যাডজেক্টিভ ক্লজের রুলসগুলো দেখাবো, এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো দেখাবো। এখানে দেখে অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু এত ভয়ের কারণ নেই, আমি খুব সহজ করে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সো অ্যাডজেক্টিভ ক্লজের অনেকগুলো রুলস রয়েছে, এই শর্টকাটের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এবং তারপরেই ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে শেষ হবে। অর্থাৎ আমি চাইলেই আজকে এগোতে পারছি না, চাচ্ছি না, বিকজ আজকে একদিনে শেষ করা সম্ভব নয়। আগামী দিনে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তবে